আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু দিস সেগমেন্ট। প্রিভিয়াস আমরা যেখানে শেষ করেছিলাম সেটার কন্টিনিউয়েশনই আসলে আমরা এখান থেকে শুরু করছি। সো আমরা নৈতিকতা, সুশাসন এবং মূল্যবোধের যে 10 মার্ক প্রিলিমিনারি অংশে থাকে, সেই পার্টটাতে কিভাবে আমরা আসলে 6, 7 নাম্বার খুব ইজিলি তুলতে পারি সেটার স্ট্র্যাটেজিটাই কিন্তু আমরা শেখার চেষ্টা করছি। প্রথম অংশে কিন্তু আমরা দেখেছি বিগত বিসিএস প্রিলিমিনারির পরীক্ষাগুলোতে এই পার্ট থেকে কি কি কোয়েশ্চেন এসেছে এবং কি টাইপের কোয়েশ্চেন হয়, সেই টপিকগুলো ধরে ধরে কিন্তু আমরা এখন পড়াশোনা করার চেষ্টা করছি। সো আমরা যেখানে ছিলাম সেখান থেকে আসেন আমরা শুরু করি। তো বলা হচ্ছে নৈতিকতার পেছনে সার্বভৌম রাষ্ট্র কর্তৃত্বের সমর্থন বা কর্তৃত্ব থাকে না। এখন দেখি সার্বভৌম রাষ্ট্র বলতে আমরা কি বুঝি। সার্বভৌম রাষ্ট্র হচ্ছে, সার্বভৌমত্বের সংজ্ঞা হচ্ছে নিজের সিদ্ধান্ত নিজে দিতে পারার ক্ষমতা। অর্থাৎ আপনি কি করবেন, কোন সিদ্ধান্ত, যা আপনি করতে চান সে কাজটা করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাও আপনার হাতে। এই কোন একটা রাষ্ট্রের হাতে যখন তার নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা থাকে, তখন আমরা বলি সেই রাষ্ট্রটা হচ্ছে একটা সার্বভৌম রাষ্ট্র। সো যে বিষয়টাই হচ্ছে, নৈতিকতার পেছনে কিন্তু রাষ্ট্রের কোনো সমর্থন নাই। কারণটা কি? যেমনটা আমরা পূর্ববর্তী সেগমেন্টগুলোতে বলেছি, এটা হচ্ছে কমপ্লিটলি আপনার অভ্যন্তরীণ বিষয়। ভালো মন্দ, উচিত অনুচিত, ঠিক বেঠিক, এটার পার্থক্য করতে পারা, এটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার ইন্টারনাল বিষয়, মানসিক বিষয়, এটা আপনার বিবেক এর সাথে সম্পর্কযুক্ত বিষয়। সেখানে রাষ্ট্রের কিন্তু কোনো কর্তৃত্ব নেই। রাষ্ট্র আইন প্রণয়ন করবে। এখন আপনি সব কিছুকে তো আপনি আইনের ভেতরে ইনক্লুড করতে পারবেন না। নৈতিকতাকে কিন্তু আপনি কি করতে পারবেন, আইন দিয়ে কিন্তু আপনি বাঁধতে পারবেন না। কেননা নৈতিকতা বিবেক ও মূল্যবোধ দ্বারা নিয়ন্ত্রিত, দেখেছেন যা আমরা বললাম, এবং পরিচালিত। নৈতিকতাটা হচ্ছে কি আমাদের বিবেক এবং মূল্যবোধ দ্বারা পরিচালিত হবে। রাষ্ট্র নৈতিক বিধি প্রয়োগ করে না। এখন ওই যে আপনি একটা কাজ, ধরুন আজকে আপনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনি একজন বিসিএস ক্যাডার, এখন আপনার কাছে দুইজন সেবা নেওয়ার জন্য দুজন সেবাগ্রহীতা এসেছে। তার মধ্যে একজনের পোশাক পরিচ্ছদকে আপনি দেখতেছেন খুব চমৎকার, সে খুব ওয়েল ড্রেসড একজন পার্সন। আর একজন আছে, সে হয়তো গ্রামের একজন সাধারণ কৃষক। এখন তাদের দুইজনের মধ্যে আপনি যদি ডিসক্রিমিনেশন করে ফেলেন, এখন আইনের মধ্যে হ্যাঁ বলা থাকবে যে প্রত্যেকেই সমান সেবা পাওয়ার জন্য কি যোগ্য, প্রত্যেককে আপনি সেবা দিতে বাধ্য। এখন একজনকে আপনি চেয়ার ছেড়ে দিলেন, একজনকে আপনি চেয়ার ছেড়ে দিলেন না, বা দুজনকেই আপনি একইভাবে আপনি রেসপন্স করলেন, দুইজনের কথা আপনি একইভাবে শুনলেন, এবং তাদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি, তাদের আপনার সম্বোধন, এই সব কিছু কিন্তু শুধুমাত্র আইনের মাধ্যমে কিন্তু এটা বেঁধে দেওয়া যাবে না। সংবিধানে হয়তো বলা থাকবে যে যে কোনো সেবা গ্রহীতা আপনার কাছ থেকে মূল সেবাটা পেতে বাধ্য, কিন্তু আলটিমেটলি দুজনের সাথেই যে সিমিলার সর্ট অফ ওয়েতে রেসপন্স করতে হবে, এটা কিন্তু আপনার বিবেক আপনাকে বলতে হবে। ঠিক আছে, এটা কিন্তু সবসময় কিন্তু আইন দ্বারা ব্যাপারটা কিন্তু নিয়ন্ত্রিত হবে না। নৈতিকতা বিরোধী ব্যক্তিকে রাষ্ট্র কোনো প্রকার দৈহিক শাস্তি প্রদান করে না। ঠিক আছে, আপনার নৈতিকতা নাই, আপনার একজন খুব বৃদ্ধ, অশীতিপর একজন বৃদ্ধ, সে দেখা যাচ্ছে যে তার সোজা হয়ে দাঁড়ানোটাই কষ্ট, সেই লোক একটা রিক্সা চালাচ্ছে। এখন আপনি তার রিক্সায় যাত্রী হয়ে উঠলেন, 2জন বা 3জন মানুষ, ভাড়া যা দেওয়ার কথা সেটাই দিলেন, তার থেকে 10 টাকা বা 20 টাকা আপনি তাকে এক্সট্রা আপনি হাতে দিলেন না। এই জিনিসটা তো আইন আপনাকে বলবে না। হ্যাঁ, যে আপনি এইরকম পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা এরকম বৃদ্ধ একজন মানুষের যদি আপনি রিক্সায় চড়েন, তাহলে আপনি তাকে বা তার রিক্সায় না চড়ে বরঞ্চ তাকে আপনি একটু ফিনান্সিয়াল হেল্প করলেন নিজের সাধ্য মতো, এইটা তো আপনাকে আইন বলে দিবে না। এটা কিন্তু আপনার নিজের ভেতর থেকে আসতে হবে। ব্যাপারটা হচ্ছে ওইটাই বলা হয়েছে যে আপনার ভিতরে যদি নৈতিকতা না থাকে, হ্যাঁ, তাহলে রাষ্ট্র কিন্তু আপনার কোনো দৈহিক শাস্তি প্রদান করতে পারে না। বিবেকের দংশনী নৈতিকতার বড় রক্ষা কবচ। আপনার ভিতরে নৈতিকতা আছে কি না আছে, এটা কি করতে হবে, আপনার বিবেক আপনাকে দংশন করতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু একদম হাইপোথেটিক্যাল এবং এগুলো কিন্তু থিওরিটিক্যাল মানে স্টেটমেন্টস, যেগুলোকে আমরা কিন্তু এখানে পড়ছি। এবং শুরুর পার্টেই কিন্তু আমরা বলেছি এখানে যে অপশনগুলো থাকবে, অধিকাংশ ক্ষেত্রেই একাধিক অপশনকে আমাদের কাছে র্যাশনাল মনে হবে, বাট এটা কিন্তু নেসেসারিলি এইটা কি বলে মানে প্রুফ করে না যে আমাদেরকে কি করতে হবে। সব সময় আমরা এই আন্দাজের উপর ভিত্তি করে কিন্তু উত্তরগুলোকে কিন্তু আমরা করতে পারবো না। সো আমাদের এই কনসেপ্টগুলো জানতে হবে। ওকে, নৈতিকতা মূলত ব্যক্তিগত এবং সামাজিক ব্যাপার। নৈতিকতা মানুষের মানসিক আচরণ নিয়ন্ত্রণ করে, আচরণ নিয়ন্ত্রণ করে মানুষের কল্যাণ সাধনই নৈতিকতার লক্ষ্য। আচরণের উপর কি আপনার একটা নিয়ন্ত্রণ। যে রাষ্ট্রের মানুষের নৈতিক মান সুউচ্চ, সে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সহজ। আপনি গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করতে চান, দুর্নীতি নির্মূল করতে চান, কাদের জন্য করতে চান? রাষ্ট্রের নাগরিক। কারণ নাগরিকের যদি নৈতিক জ্ঞান না থাকে, নাগরিকের যদি নৈতিকতার ঘাটতি থাকে, এই সুশাসন তো দিন শেষে ফিউটাইল হয়ে যাবে, এটা তো কোনো রেজাল্ট আসবে না। কারণ রাষ্ট্রের নাগরিকের মধ্যে নৈতিকতা নাই। আপনি যত আইনি তৈরি করেন, সকল আচার আচরণকে কিন্তু আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব না। কারণ বেশ কিছু জিনিস থাকে, ওটা কিন্তু মানবিক রেসপন্স, আপনার ভেতর থেকে ইনহেরেন্ট ওই রেসপন্সটা আসবে। সব কিছুকে কিন্তু আইন কানুন দিয়ে বেঁধে রাখা যায় না। সো আপনার
একটা রাষ্ট্রের নাগরিকের নৈতিকতার মান যখন সুউচ্চ হবে, নাগরিক যখন বুঝবে যে না কি আচ্ছা আমার আগে একজন লোক এসে লাইনে দাঁড়িয়ে গেছে, আমি যদি কোনো একটা সুযোগ খাটিয়ে পাশ খাটিয়ে আমি একটা ট্রিক্স খাটিয়ে আমি তাকে কোনোভাবে কি বলবো তাকে আমি বিচলিত করে আমি তার থেকে আগে একটা সেবা নিয়ে নিলাম, এটা কিন্তু আপনার নৈতিকতার অবক্ষয়, আপনার নৈতিক জ্ঞান নাই। কারণ যে ব্যক্তি আপনার আগে এসে দাঁড়িয়েছে সে তো মানে কি আপনার থেকে ডিজার্ভিং। এখন যে দেশের নাগরিকের মধ্যে এই নৈতিক জ্ঞান নাই, ওখানে আপনি সুশাসন দিতে তোমার লাভ হবে না, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। আর অর্থাৎ নৈতিকতা হচ্ছে কি, নৈতিকতা যখন রাষ্ট্রের নাগরিকের মধ্যে যখন নৈতিক জ্ঞানের যখন কি হয় ঘাটতি না থাকে, নৈতিক জ্ঞানের মান যখন সুউচ্চ হয়, সেই রাষ্ট্রে কিন্তু আপনার সুশাসনের প্রতিষ্ঠা সহজ হয় সব থেকে বেশি। ওকে, সুশাসনের চর্চা মানে কি? গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স থাকা মানে হচ্ছে দুর্নীতি কম থাকবে। ওকে, বিষয়গুলো বুঝতে পারতে হবে। কেননা সে দেশের নাগরিকগণ নিজেরাই অন্যায় কাজ করে দূরে থাকেন, ঘুষ দুর্নীতিকে ঘৃণা করেন। যার ভিতরে নিজের নৈতিকতা আছে সে কিন্তু কি করবে, ঘুষ দুর্নীতিকে সে ঘৃণা করবে। অধিকাংশ ক্ষেত্রে আমরা কি, আমরা হচ্ছে সুযোগের অভাবে ভালো। যার যতটুকু সুযোগ কম দেখা যায় আমরা সে ততটুকু ভালো, আমরা বাইরে থেকে মানুষজনকে জাজ করতে পারি। হ্যাঁ, যেমন একজন এখানে আবার আমি একটু অন্য একটা হাইপোথিসিস দেই। দেখেন, ধরেন সমাজের কি বলবো একটু নিম্ন আয়ের জনগোষ্ঠীর কথা যদি আমরা বলি, একজন রিক্সা চালক সে হয়তো বসে বসে একজন প্রশাসককে গালাগালি করতেছে, হ্যাঁ, যে হ্যাঁ তারা দুর্নীতি করে, এই করে সেই করে। অথচ কোনোভাবে যদি আকাশ একটু মেঘ করে, কোনো একটা জায়গায় যদি একটা রোড বন্ধ থাকে, একটা রাস্তা একটু হালকা ভাঙা আছে, সেই মুহূর্তে কিন্তু দেখা যায় সেই রিক্সা চালক 20 টাকার ভাড়া কিন্তু সে 50 টাকা চেয়ে বসে। তো তার জায়গা থেকে ওইটা কিন্তু নৈতিকতার অবক্ষয়। ব্যাপারটা হচ্ছে ওই রকম। তো রাষ্ট্রের প্রত্যেকটা স্তরে, রাষ্ট্রের প্রত্যেক স্তরে প্রত্যেক ধরনের নাগরিকের যখন নৈতিক মান সুউচ্চ থাকবে, এটা যখন ইনট্যাক্ট থাকবে, তখন সেই রাষ্ট্রের সরকার কিন্তু নিজে বাধ্য হবে সুশাসনের চর্চাটা বাড়াতে, গুড গভর্নেন্সের প্র্যাকটিসটা বাড়াতে, এবং সেই সমাজ থেকে দুর্নীতি তত দ্রুত নির্মূল হবে। এগুলো হচ্ছে কনসেপচুয়াল বিষয়। তো দেখেন, তাহলে যদি আমরা এখন সামারাইজ করার চেষ্টা করি, তাহলে নৈতিকতা কিনে আমরা কি কি জিনিসগুলো পড়লাম যেগুলো আমাদের প্রশ্নের মধ্যে আসবে, এমসিকিউ এর মধ্যে। আইন অপেক্ষা নৈতিকতার সীমানা অনেক বেশি প্রসারিত। তার মানে আইন দিয়ে সকল অ্যাক্টিভিটিকে মানে কি করা যায় না, মানে বেঁধে রাখা যায় না, কিন্তু নৈতিকতা এই টার্মটা দিয়ে কিন্তু আমি আরো বেশি প্রসারিত ক্ষেত্রকে কিন্তু আমি আলোচনার মধ্যে নিয়ে আসতে পারি। নৈতিকতা বিকাশের লালন ক্ষেত্র হচ্ছে সমাজ। সমাজের মধ্যে আপনার নৈতিকতার চর্চা করতে হবে। ওকে, নৈতিকতার প্রভাবে মানুষ আইন মেনে চলে, শৃঙ্খলা পরিপন্থী কাজ করে না, এবং রাষ্ট্রের অনুশাসনকে মেনে চলে। অর্থাৎ যখন নৈতিক জ্ঞান নাগরিকের থাকবে তখনই সে রাষ্ট্রের আইন মানবে, হ্যাঁ, নচেত কিন্তু সে মানবে না। ওকে, এবং তখন কি দেখা যায়, শৃঙ্খলা বিরাজমান থাকে, না হলে কিন্তু এনার্কি বা নৈরাজ্য দেখা দিবে। নৈতিকতা লঙ্ঘন করলে শাস্তি পেতে হয় না, তবে বিবেকের দংশনে দংশিত হতে হয়। এই বিবেক যদিও আমাদের অনেকের নাই। বিবেক বলতে আমরা বুঝছি বাংলা সিনেমার মধ্যে মাঝে মাঝে যখন নায়ক বিভিন্ন রকম কি আকাশ কুকাশ করতো, তখন আমরা দেখতাম যে কি তার বিবেক সামনে এসে দাঁড়াইছে। হ্যাঁ, মান্না কথা বলতেছে, মান্নার বিবেক মানে রিফ্লেকশন তার সামনে আছে। মান্না বলতেছে আমি কি খারাপ পথে থাকবো না, বিবেক বলছে না, এই পথে ঢোকা যায়, এই পথ থেকে বের হওয়া যায় না। এরকম নাটকীয়ভাবে চিন্তা করলে হবে না, ঠিক আছে? নৈতিকতা সামাজিক গুণ, এই যে খুব গুরুত্বপূর্ণ কথা আসে, নৈতিকতা কোন ধরনের গুণ? নৈতিকতা হচ্ছে একটি সামাজিক গুণ, তবে নৈতিকতার বাধ্যবাধকতা আরোপযোগ্য নয়। আপনি আইনের মতো করে এখানে কি করতে পারবেন না, বাধ্যবাধকতা দিতে পারবেন না। সত্য কথা বলা, গুরুজনকে মান্য করা, অসহায়কে সাহায্য করা, চুরি বা দুর্নীতি হতে বিরত থাকা ইত্যাদি হচ্ছে নৈতিকতার নীতি। নৈতিকতার মূল কথাগুলোই হচ্ছে এই পয়েন্টগুলা। ওকে, তাহলে কি নৈতিকতার উৎপত্তি কি? দেখেন, নৈতিকতার উৎপত্তি হচ্ছে কোথা থেকে হয়? নৈতিকতা ও ধর্ম, প্রথা, ন্যায়বোধ এবং বিবেকবোধ, মানে এইগুলা হচ্ছে নৈতিকতার সোর্স। যার বিবেকবোধ আছে, যার ভিতরে ন্যায়বোধ আছে, যার প্রথা বলতে কাস্টম, সে কোন সামাজিক পরিমণ্ডলে বড় হয়েছে, তার পারিপার্শ্বিক পরিবেশ কেমন ছিল, সেগুলো দ্বারাও কিন্তু একজন মানুষের মাইন্ডসেট কিন্তু কি হয়, নির্ধারিত হয়। ওকে, নৈতিকতা ব্যতীত আইন অকার্যকর। অনেক আইন আছে, মানুষের মধ্যে নৈতিকতা নাই, শুধু আইন দিয়ে কিন্তু আপনি সুশাসন প্রতিষ্ঠা করতে পারবেন না। নৈতিকতার উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে কি? সৎ, মহৎ ও উন্নত জীবনের সন্ধান দিয়ে মানুষকে আদর্শ জীবন গড়ে তুলতে সাহায্য করা। অলরেডি এটা কিন্তু আমরা ডিসক্রাইব করেছি। মানুষের হিতাহিত জ্ঞান থেকে নৈতিকতার বিকাশ ঘটে। মানুষের হিতাহিত জ্ঞান থেকে নৈতিকতার বিকাশ ঘটে, এটা নিয়ে কোনো ডাউট নাই। নৈতিকতাকে নিয়ন্ত্রণ করা যায় না আইন দ্বারা। আইন দ্বারা নৈতিকতা নিয়ন্ত্রণযোগ্য নয়। ভার্চু ইজ নলেজ। ভার্চু ইজ নলেজ। সদ্গুণ হচ্ছে কি? জ্ঞান মানেই হচ্ছে সদ্গুণের বহিঃপ্রকাশ। এটা কে বলেছে? সক্রেটিস। সততা, নিষ্ঠা, ন্যায়বোধ, শৃঙ্খলাবোধ, কর্তব্যবোধ, দায়িত্ববোধ, সহযোগিতা ইত্যাদি মানুষের কয়েকটি নৈতিক গুণ। এই বিষয়গুলোকে আমরা বলি মানুষের নৈতিক গুণ। এটা নিয়ে কোনো কি প্রবলেম নেই। তাহলে নৈতিকতা কি? নৈতিকতা হচ্ছে মানুষের ভালো মন্দ কাজের বিচারের মাপকাঠি। ভালো মন্দ, ন্যায় অন্যায়, ঠিক বেঠিক,
তাই না? বলেছি, আমরা পড়েছি, পরীক্ষা এগুলো কিন্তু আসে। নৈতিকতা শিক্ষা কোথা থেকে শুরু হবে? পরিবারে, কারণ একাধিক পরিবার নিয়েই তো কি সমাজ, নাকি? পরিবার থেকে জন্য শুরু হবে নৈতিকতার পাঠ। তাহলে কোথায় শিক্ষা শুরু হবে? কোথা থেকে? পরিবার থেকে নৈতিকতা শিক্ষা শুরু হয়। এই জন্য পরিবার গুরুত্বপূর্ণ। ওকে, মূল্যবোধের অপর নাম কি? নৈতিকতা। আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য করেছেন কে? কিছুক্ষণ আমরা বলেছি, বিভিন্ন যে ফিলোসফার আছেন, এই ফিলোসফারদের ওনাদের যে মেজর অ্যাক্টিভিটিগুলো সেগুলো কিন্তু আমাদের জানতে হয়। তো সেটাকে ম্যাকিয়াভেলি করেছেন। আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য করা হতো না কখন? প্রাচীনকালে পার্থক্য করা হতো না। নৈতিকতার উদ্ভব এবং বিকাশ হয় কোথায়? মানুষের মনে। নৈতিক আচরণের মূল ভিত্তি হচ্ছে কোথায়? সমাজ। সমাজেই হচ্ছে মানুষের নৈতিক আচরণের মূল ভিত্তিটা দেখা যাবে। হ্যাঁ, ওকে, বা স্থাপিত হবে ভিত্তিপ্রস্তর। নৈতিকতার আলোচ্য বিষয় কি? মানুষ ও সমাজ। নৈতিকতার উৎস আমরা আগে বলেছি প্রথা, আদর্শ, ন্যায়বোধ এবং চাইলে বিবেকবোধও বলা যায়। যার উপর আইনের সাফল্য নির্ভর করে সেটা হচ্ছে কি? নীতিবোধ। নীতিবোধ যখন থাকবে তখন আইন হবে কি? প্রয়োগযোগ্য হয়ে যাবে আইন, তাই না? তাহলে দেখেন, আমাদের প্রশ্ন এসছে বিসিএস এবং অন্যান্য পরীক্ষা নৈতিকতার প্রশ্ন এসেছে, কোড অফ এথিক্স বা নৈতিকতার নৈতিক আচরণ বিধি বলতে আমরা কি বুঝি, এগুলোই বলেছি। এগুলো কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো অপশন সহজ আমরা যখন অ্যানালিসিস করব, এখান থেকে আমরা 5 থেকে 6 নাম্বার কমন পাবো। সো অতিরিক্ত মাতব্বরি করে, পাকনামি করে অনেক বেশি পড়তে যারা যাবেন, নৈতিকতা থেকে শুধু হচ্ছে নেগেটিভ মার্কস আদায় করে নিয়ে আসবেন। আমি আমার লাইফে যেটাই বললাম, যে এর আগে আমি স্টোরি আলটিমেটলি শেয়ার করেছি, প্রিলিতে যারা অনেকে ফেল করে এই নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন পার্টে আন্দাজে প্রশ্নের উত্তর করাটা হচ্ছে তার একটা বড় কারণ। এখানে অনেক বড় একটা মার্ক কিন্তু নেগেটিভ হয়, কারণ প্রত্যেকটা অপশনই কি মনে হয় এটা একটা পটেনশিয়াল অ্যান্সার হতে পারে, একটা অ্যান্সার হওয়ার কি যোগ্যতা এর ভেতরে আছে। নৈতিক আচরণ বিধি বলতে আমরা কি বুঝি? নৈতিক আচরণ বিধি বলতে বুঝি, দার্শনিকরা যেভাবে ডেফিনেশনই দিয়েছে, নৈতিক আচরণ বিধি মানে হচ্ছে বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত আচরণ বিধি। কোন আচরণ, কোন পরিবেশে কোন আচরণটা ভালো, কোনটা মন্দ, হ্যাঁ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ঠিক, কোনটা বেঠিক, এই যে মানদণ্ড, যেটাকে বলা হয় বেঞ্চমার্ক ইংলিশ আমরা যে কথাটা বলি। তাহলে কোড অফ এথিক্স বা নৈতিক আচরণ বিধি বলতে আমরা বুঝি বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত আচরণ বিধি, তাই না? প্রত্যেকটা কেস বাই কেস তো ভ্যারি করে। কোন একটা সময় হয়তো আপনার সহনশীল কাজ করাটা নৈতিকতার মধ্যে পড়ে, আবার কখনো কখনো অন্যায়ের প্রতিবাদ করাটা কিন্তু আপনার নৈতিক গুণের প্রতিফলন। সো অ্যাকশন মাইট ভ্যারি ডিপেন্ডিং আপন দ্য এনভায়রনমেন্ট। ওকে, সো তাহলে কোড অফ এথিক্স বলতে আমরা বুঝি বাস্তবতার নিরিখে। এই কথাটার মানে বোঝা হচ্ছে ভিন্ন ভিন্ন পরিবেশে, ভিন্ন ভিন্ন অবস্থায় যে সিচুয়েশন, যে জিনিসটা, যে অ্যাকশনটা ডিমান্ড করে, তো বাস্তবতার নিরিখে আচরণের মানদণ্ড বা বেঞ্চমার্ক সংক্রান্ত যে আচরণ বিধিটা সেটা। জেরেমি বেনথাম, এই উনাকে নিয়ে প্রশ্ন অধিকাংশ জায়গায় পাবেন। হ্যাঁ, নিকোলা ম্যাকিয়াভেলি, জেরেমি বেনথাম, হ্যাঁ, তারপর বাংলাদেশের জন্য আমরা যেমনটা পড়েছি, হ্যাঁ, আরজ আলী মাতব্বর, হ্যাঁ, এদের নাম নিয়ে দেখবেন প্রশ্ন আসবে। জিসি দেব, হ্যাঁ, কারণ ওনারা হচ্ছে ফিলোসফার, বাংলাদেশের জন্য বড় বড় ফিলোসফার মনে করা হয় এদেরকে। শুধু বাংলাদেশ না, সামগ্রিকভাবে নৈতিক আচরণ বিধির জন্য কিছু আছে গ্লোবাল পার্সপেক্টিভে, কিছু ফিলোসফার বা দার্শনিক আছেন, কিছু আছেন আমার বাঙালি বুদ্ধিজীবী। সো নৈতিকতার বিভিন্ন টার্মগুলোকে ডিফাইন করার জন্য এদের যে ডেফিনেশনগুলো সেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এসে থাকে। কে কখন কয়টা উপাদান বলেছেন, কোন বিষয়ের, এগুলো আমাদের পড়তে হবে। কোন বৈশ্বিক সংস্থা কোন বিষয়ে কিভাবে সংজ্ঞায়িত করেছে, এগুলো আমাদের পড়তে হবে। জেরেমি বেনথাম কোন দেশের অধিবাসী? জেরেমি বেনথাম ছিলেন একজন ব্রিটিশ, এই দেখেন যুক্তরাজ্যের অধিবাসী ছিলেন। একাধিকবার এসেছে এই প্রশ্ন। হ্যাঁ, জেরেমি বেনথাম উনি একজন বিখ্যাত ফিলোসফার, যিনি নৈতিকতা সুশাসনের কথা বলেছেন। নৈতিক শক্তির মূল উপাদান কি? নৈতিক শক্তির মূল উপাদান হচ্ছে সততা এবং নিষ্ঠা, অনেস্টি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার নৈতিক শক্তির কি মূল ভিত্তি। এই দেখেন, মনে হবে কর্তব্য পরায়ণতা, ইয়েস, ইট মাইট বি এ ক্যারেক্টারিস্টিক্স। মায়া ও মমতা হইতে পারে, এটা কখনো কখনো একটা নৈতিক আচরণের একটা হয়তো কি এমপ্যাথি এবং সিম্প্যাথি, এটাও একটা কম্পোনেন্ট হইতে পারে। উদারতা এটাও হতে পারে, বাট সব সেক্টর কভার করে কোনটা? সেটা হচ্ছে কি আমাদের সততা এবং নিষ্ঠা। এই জন্যই যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন আপনার অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন ফেসবুক পেজে মিম দেখেন যে এমসিকিউ কোয়েশ্চেন্স বি লাইক, যেরকম কি দুবাইয়ের দেখবেন 4 জন সম্রাটের মানে কি 4 জনের ছবি দেওয়া আছে, বা আফগানিস্তানের 4 জন ফিমেলের ছবি দেওয়া আছে, সবার চেহারা একই রকম, বা 4 জন চাইনিজের ছবি দেওয়া আছে। তো নৈতিকতার ক্ষেত্রে অধিকাংশ প্রশ্ন কিন্তু একটা এরকম, প্রত্যেককেই মনে হবে অ্যান্সার হওয়ার মতো যোগ্য। তো বুঝে বুঝে নৈতিকতার প্রশ্ন অ্যান্সার করা যাবে না। যারা এই কাজ করতে যাবেন অতিরিক্ত পণ্ডিতি করে নেগেটিভ মার্কস বস্তা ভরে নিয়ে আসবেন, অন্য পার্ট থেকে মার্কস কামাবেন, এই পার্ট থেকে সব যে হারাবেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? অনেকে সারা জীবন ধরে যা করে একটা ঘটনাতেই কিন্তু সেই কি অর্জন কিন্তু ধুলিস্যাৎ হয়ে যায় অনেক সময়, ব্যাপারগুলো এরকম। ওকে,
আচ্ছা, নৈতিকতাকে বলা হয় মানব জীবনের কি নৈতিক আদর্শ, ওই যে বললাম যেমন স্টেটমেন্ট, যা এগুলো হচ্ছে ডিফাইন করেছেন, যারা ডেফিনেশন দিয়েছেন, যে ফিলোসোফাররা, তারা যে ভাষার প্রয়োগ করেছেন এক্সাক্ট সেই ভাষাই দিতে হবে। আপনি যদি কোনো রিটেন এক্সামে বা কোনো একটা একটা লাইন লিখতেছেন সাবজেক্টিভ কোথাও একটা, আপনি লিখতেছেন নৈতিকতা হচ্ছে মানব জীবনের নৈতিক শক্তি, এই কথাটাকে এক্সামিনার ভুল হিসেবে কাটবে না। আপনি একটা লাইন লিখতেছেন নৈতিকতাকে বলা যায় মানব জীবনের নৈতিক বিধি, এই কথাটাকেও কোন একজন এক্সামিনার একটা সাবজেক্টিভ একটা অনেক বড় একটা প্যারাগ্রাফের একটা লাইন হিসেবে এই লাইনটাকে কেউ ভুল বলবে না। কিন্তু যখন আপনি বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় নৈতিকতা সুশাসনের উত্তর করতেছেন এবং সেখানে আপনাকে স্পেসিফিক বলা হয়েছে নৈতিকতাকে বলা হয় মানব জীবনের কি, তখন আপনাকে ডেফিনেশন অনুযায়ী কিন্তু আপনাকে নৈতিক আদর্শই দিতে হবে। এইটা আনলেস অ্যান্ড আনটিল ইউ আর রিডিং অ্যান্ড মেমোরাইজিং ইট, আপনি কিন্তু পরীক্ষা হলে বুঝে বুঝে এটা অ্যান্সার করা সম্ভব না। বুঝে বুঝে অ্যান্সার মানে কি, হয় আপনি দেখা যাবে সবগুলোই দাগাবেন, বা আপনি যে কোনো একটা দাগাবেন, হ্যাঁ একটু আগে মনে হবে এইটা, পরে মনে হবে এইটা, নেগেটিভ খাবেন। তো এই জন্য বিগত বছরের প্রশ্নগুলোকে অপশন সহ খেয়ে ফেলতে হবে, প্লেন অ্যান্ড সিম্পল কথা ভাই। তারপর কোন দার্শনিক কোন সংজ্ঞা দিছে এটা মুখস্থ করতে হবে, তারপর কোন জিনিসের উপাদান কয়টা এগুলো মুখস্থ করতে হবে, আর হচ্ছে আমাদের কোন সংস্থা কোন বিষয়ের কয়টা সংজ্ঞা বলছেন, এই জিনিসগুলা, এই হাতে গোনা কয়েকটা জিনিস এবং কয়েকজন দার্শনিকের কিছু বইয়ের নাম টাম যদি ভালো মতো মনে রাখা যায়, এই পার্টে 6-7 পাওয়া খুব ইজি। এই পার্টে যে 10 পাইতে যাবেন তার কপালে বিপদ আছে ভাই। আই এম বিং ডেড অনেস্ট উইথ ইউ। I sincerely hope and pray you get a full marks, but it's very difficult to be honest. হ্যাঁ, আচ্ছা তাহলে দেখি আমরা ওই জিনিসটা সামারাইজ করতেছি আমরা। তাহলে নৈতিকতা কি? নৈতিকতা কি অসৎ নীতি, মূল্যবোধের ব্যবহার, সামাজিক ন্যায় বিচার, সবকিছু দেখে কিন্তু অপশন মনে হয় না। তো নৈতিকতা মানে হচ্ছে নীতি সংক্রান্ত বিষয়, আপনার নীতিটা কি, নৈতিকতা হচ্ছে সেই নীতি সংক্রান্ত বিষয়গুলো, আপনার বিবেকবোধ, হ্যাঁ আপনার নীতিবোধ, ন্যায়বোধ, সবকিছু সমন্বয় দেখতে হবে। একাধিক অপশনের মধ্যে কোন অপশনটার এরিয়া দ্যাট দ্য অপশন ইজ কাভারিং ইজ হিউজ, ওইটাকে মূলত আমাদের সিলেক্ট করতে হয়। নৈতিকতা কোন ধরনের অবস্থা? নৈতিকতা হচ্ছে একটা মানসিক অবস্থা, শারীরিক অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা না, এটা মানসিক। বারবার বলতেছি ইনহেরেন্ট বিবেক মানে কি আপনার ভেতরে আপনার ইন্টারনাল সেটআপটা কেমন, আপনার ভেতরের কি মননটা কেমন, তাই না? তো তাহলে নৈতিকতা কেমন বিষয়? অবশ্যই একটা মানসিক অবস্থা। নৈতিকতার উদ্ভব হয় কোথায়? নৈতিকতার উদ্ভব ওই যে আমরা কিছুক্ষণ আগে নৈর্ব্যক্তিক ভাবে লাইনগুলো পড়েছি, নৈতিকতার উদ্ভব মানুষের মনে। নৈতিকতার শিক্ষা শুরু কোথায়? পরিবারে। নৈতিকতার প্রয়োগ শুরু হয় কই থেকে? সমাজ থেকে। ব্যাপারগুলো মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় বারবার কিন্তু এসেছে। তাহলে নৈতিকতার উদ্ভব হয় কোথায়? মানুষের মনে। ওকে, জোনাথন হেইট ওই যে প্রথম আমরা ডেফিনেশন দেখেছি সেগমেন্ট নাম্বার 2-তে, জোনাথন হেইট, ওনাকে আবার হাডিড বললেন না, হ্যাঁ ওনার উচ্চারণে ওনার নামের যে স্পেলিংটা সেখানে ডিটা সাইলেন্ট থাকে। তো জোনাথন হেইটের মতে নৈতিকতার উদ্ভবের উৎস দেখেন কয়টি উৎস হতে দেখেছেন, বললাম না কয়টা উৎস কয়টা কম্পোনেন্ট, এগুলো আসবে 3টি উৎস থেকে। এটা কার বিবৃতি? জোনাথন হেইটের মতে। তাহলে 3টা কম্পোনেন্ট ভাই, খুব বেশি পড়া না, আমরা এই ক্লাসের মধ্যে এই কোর্সটার মধ্যে আমরা এই সেগমেন্টে যে কন্টেন্টগুলো কভার করব এইটুকু আপনি প্রপারলি ব্রেইনে নিয়ে যেয়ে যদি আপনি একটা রেফারেন্স বুক শুধু একটু উল্টিয়ে যান, আপনি 10-এ 10 পাওয়ার দরকার না, আপনি 6-7 আপনি পাবেন ভাই, এইটুকু বিশ্বাস আপনি রাখতে পারেন। তারপর যদি কেউ বুঝে, আবার বললাম আন্দাজে দাগাতে যান, এই যে 6 পাবেন, বাকি 4টা ভুল করে নাম্বার নামিয়ে নিয়ে আসবেন, মনে করেন যে হচ্ছে আপনার 2-3-এ, তো এই কাজ করা যাবে না ভাই। হ্যাঁ, এনিওয়েজ জোনাথন হেইটের মতে নৈতিকতার উদ্ভব করে 3টি উৎস থেকে। নৈতিক গুণাবলী শিশুরা প্রথম কোথা থেকে শিখবে? প্রশ্নটা কি, যে শিশু শিখবে, মানুষের শিক্ষাই কি শিশু অবস্থায় তো তার শেখার সূচনা, সে শিখবে কোথা থেকে? পরিবার থেকে। ওকে, আইন ও নৈতিকতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকলে কি হয়? সেটাই হচ্ছে সমাজ জীবনের উৎকর্ষ। যার নৈতিকতা আছে সে আইন মেনে চলবে, যার নৈতিক জ্ঞানের অভাব আছে সে আইন মেনে চলবে না, অর্থাৎ আইন প্রয়োগযোগ্য হবে না, আইন অকার্যকর বলা হবে না, আইনের সম্পূর্ণ কমপ্লিট রেজাল্টটা কিন্তু সোসাইটি তখন পায় না। হ্যাঁ, যদি তার নাগরিক, আইন হয় কারদের জন্য, নাগরিকের মেনে চলার জন্য, নাগরিকের যখন নৈতিক জ্ঞানের ঘাটতি থাকবে, নীতিবোধের অভাব থাকবে, তখন আইন কিন্তু তার কার্যকারিতা হারাবে। সমাজ জীবনের উৎকর্ষতা। আইনের সাফল্য নির্ভর করে কিসের উপর? আইনের সাফল্য নির্ভর করে দেখেন সরকারের উপর, জনগণের উপর, বিচারকের উপর, সবকিছু একটু একটু মনে হবে। তো এতক্ষণ ধরে আলোচনাগুলো যদি শুনে থাকেন, এতক্ষণ ধরে কেন এত কথা বলতেছি, এই পার্সপেক্টিভগুলো আপনাদের ব্রেনে প্রপারলি ঢুকিয়ে দেওয়ার জন্য কিন্তু এত আলাপ করছি, এত কথা বলতেছি। সেটা হচ্ছে কি, দেখেন নীতিবোধের উপরই কিন্তু কি করে দেখেন, আইনের সাফল্য নির্ভর করে। এতক্ষণ ধরে এত কথা বলছি, এখন তো এটা আপনার কাছে এভিডেন্ট হওয়া উচিত যে আইন তখনই প্রয়োগযোগ্য হয় যখন যাদের উপর আইন প্রয়োগ করা হয় তাদের কি থাকে? নীতিবোধ থাকে, ন্যায়বোধ থাকে,
তারা বিবেকের দংশনে দংশিত হয়। কথা বলতে ভালোই লাগতেছে তাই না? অনেক বড় বড় কথা, বাকযন্ত্রের সম্পূর্ণ ব্যবহার হচ্ছে আমাদের, তাই নয় কি? নৈতিক এইগুলো শোনেন, এগুলো এমন টপিক, খুব দুষ্টু টপিক, সকালে পড়লে বিকালে ভুলে যাইতে হয়। তো এই যে লেকচার যারা দেখতেছেন বিশেষ প্রিলি পরীক্ষার 2-3 দিন আগে অ্যাটলিস্ট এই যে ক্লাসটা দেখতেছেন, এই ক্ষমাটা দেখতেছেন, একটু ভিডিওগুলো প্লে করে একবার একটু দেখে যাবেন, তাহলে অনেক কনফিউশন দূর হবে ভাই, ট্রাস্ট মি। আমি ব্যক্তিগতভাবে বিং এ বিসিএস ক্যাডার মাইসেলফ, আমার স্ট্র্যাটেজি ছিল, আমি বলছি না আমার স্ট্র্যাটেজি আপনি ফলো করেন, বাট আমি একটু রিস্কি স্ট্র্যাটেজি নিতাম। নৈতিকতা আমি দেখতাম ঘোড়ার ডিম সকালে পড়লে বিকালে মনে থাকে না। আই এম বিং ভেরি র উইথ ইউ গাইস। হ্যাঁ, আমি যেটা করেছিলাম নৈতিকতা মূল্যবোধ পড়ার আমার টাইমলাইন দেওয়া ছিল, প্রশ্ন আগে অ্যানালাইসিস করে রাখছিলাম, যেগুলো পড়লে খুব বেশি সময় মনে থাকে না, ধরতক্তা মারপেরেক, এই স্ট্র্যাটেজিতে বিসিএস প্রিলি পরীক্ষার আগের দিন সন্ধ্যায় আমি শুধু নৈতিকতা পড়তাম, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময়গুলো দেখে যেতাম, 6-7 নাম্বার এখানে পাওয়া যেত। ওই দিনের পড়া ছিল, আমি হয়তো একটু নৈতিকতাটা একটু দেখতাম 2 ঘন্টা, তারপর হচ্ছে সংবিধানের আমার হচ্ছে মূল যে আমাদের যে মৌলিক কি নীতিগুলা, হ্যাঁ, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো, এগুলো একটু চোখ বুলিয়ে যেতাম। হ্যাঁ, তারপর হচ্ছে রিসেন্ট যে কিছু ডেটা থাকতো ওই সময়ের অর্থনৈতিক সমীক্ষায় প্রকাশিত যে সিগনিফিকেন্ট যে সূচকগুলো, আর্থসামাজিক সূচকগুলা, এগুলো একটু দেখে যেতাম। হয়তো ইংলিশ লিটারেচারের 2-1টা পয়েন্ট একটু দেখতাম, মানে আমি আগে এইটা মানে ফিগার আউট করে রাখতাম যে পরীক্ষার আগে আমি কোন জিনিসগুলো দেখে যাব, যে জিনিসগুলো একবার দেখলে আমার আবার মোটামুটি একটু রিকল হবে। ঠিক আছে? তো এইরকম করে আপনাকে আপনার স্ট্র্যাটেজি সাজাতে হবে ভাই এবং বোন যারাই দেখছেন। দিন শেষে আপনি কিন্তু এখন শিক্ষার্থী না, আপনি এখন পরীক্ষার্থী। নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, আমি নিজে একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমি আইবিএ থেকে এমবিএ করেছি। সো আমার জন্য এই কন্টেন্টগুলো ফার্স্ট টাইম যখন আমি পড়তে গেছি ইট ওয়াজ প্রিটি ডিফিকাল্ট, বাট ওয়ান্স আমার ব্রেইনে এটা ঢুকে গেছে যে না আমি আসলে পরীক্ষা একটা ভালো মার্কস পাইতে চাই, আমার এত পাণ্ডিত্যের দরকার নাই, আমি 10-এর মধ্যে নৈতিকতা আমি যদি 6 পাই, ফেয়ার এনাফ, গুড এনাফ, ইটস গুড এনাফ ফর মি। আমি 6 টার্গেট করে পড়বো, 7-8 পাইলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে? তখনই আমার মাথা থেকে বোঝা এত বড় মানে একটা বস্তা নেমে গেল, টেনশনের বস্তা। সো আপনারা স্মার্টভাবে এগুলা চিন্তা করবেন। আপনি দিন শেষে আপনি এখন নীতি নৈতিকতার ওই আপনার এই আরো জালি মাতব্বর হওয়ার দরকার নাই। আপনি নিজে জাস্ট কম্পিটিটিভ এক্সামে প্রিলি পাস করার জন্য যে পার্টগুলো পারা উচিত পড়বেন। আমার কথা হচ্ছে ভাই, প্রশ্ন যদি কমন পড়ে, কমন পড়লে আমরা যে আলোচনা করছি এখান থেকে কমন পড়বে, যদি কমন না আসে তাহলে ওটা কারো দখলে নাই। কোর্স আপনি আরো 10টা কিনলে কোনো লাভ হবে না, প্লেন অ্যান্ড সিম্পল। আপনি আপনার নিজের মতো করে রেফারেন্স বইগুলো একটু ঘাটতে হবে, দেখতে হবে। আর এখানে তো আমরা ম্যাক্সিমাম আউটপুট দেওয়ার চেষ্টা করতেছি, ইনপুট দেওয়ার চেষ্টা করছি আপনার থেকে ম্যাক্সিমাম আউটপুটটা বের করার জন্য। ঠিক আছে? এনিওয়েজ, তো নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কি বলা হয়? এটাকেই বলা হয় শুদ্ধাচার। এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা লেটার পার্টে দেখবো, সুশাসনের নিয়ে যখন পড়বো এই শুদ্ধাচারটা খুব গুরুত্বপূর্ণ। আপনি তো একজন সরকারি কর্মকর্তা হতে চাচ্ছেন, তাই নয় কি? সেই ক্ষেত্রে দেখবেন জাতীয় শুদ্ধাচার কৌশল আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে। এই শুদ্ধাচার মানে যে কর্মকর্তার মধ্যে শুদ্ধাচারের চর্চা দেখা যায় তাকে কিন্তু পুরস্কৃত করা হয় রাষ্ট্রীয়ভাবে। এটা নিয়ে আমরা সুশাসন অংশে কথা বলবো, শুদ্ধাচার বিষয়টা কি। হ্যাঁ, এটা সাধারণ জ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ। জাতীয় শুদ্ধাচার কৌশল আপনার কত সালে প্রণয়ন করা হয় চেক করে দেখবেন, এটা মোস্তাকলি 2012 সালে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, চেক করবেন। অ্যান্টি মানি লন্ডারিং ল, অর্থাৎ হচ্ছে আমরা মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সালে, শুদ্ধাচার আইনও সম্ভবত 2012, 11 বা 12 হবে, এটা একটু দেখবেন, খুব গুরুত্বপূর্ণ। আপনি যেদিনই যে বিসিএস প্রিলিতেই বসেন না কেন একটু চেক করে, এখন একটু চেক করে নেন জাতীয় শুদ্ধাচার নীতি বা কৌশল কত সালে সরকার প্রণয়ন করেছে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো বিসিএস আসার জন্য। দেখেন, বিসিএস মানেই কি আলটিমেটলি এরকম, আপনাকে হ্যাঁ আপনার স্ট্রেংথ থাকবে। আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমার স্ট্রেংথ ছিল আমি জানি আমি ম্যাথ ইংলিশে আমি আউটস্ট্যান্ডিং পারফর্ম করবো, এটা নিয়ে আমার মানে ইস্যু নাই। বাট অন্যান্য জায়গাগুলো কি আমাকে কী হতে হবে? স্ট্র্যাটেজিক হইতে হবে। স্ট্র্যাটেজিক হইতে হবে। কীভাবে স্ট্র্যাটেজিক? যে আমি এখান থেকে বেটার মার্কস তুলবো, আমি কীভাবে নিজে বেশি মনে রাখতে পারবো। আপনি ওই ওইরকম, আপনি এখন পরীক্ষার্থীর মোডে আপনি দেখবেন বাংলা শেখার যে, আপনি এখন বাংলার একজন পিএইচডি হোল্ডারের কাছ থেকে আপনার বাংলা শেখার দরকার নেই ভাই। মানে আপনি এখন বাংলা শিখতে আসতেন, আপনি বাংলা নিয়ে পরীক্ষা ভালো একটা মার্কস তুলতে আসছেন। মনে রাখবেন এই বিষয়গুলো। যারা আপনাদের মধ্যে অনেকে আছেন একটু অতিরিক্ত পণ্ডিত, হ্যাঁ জি হ্যাঁ আপনাকে বলছি, দেখেন আপনার ভিতরে বিবেকে দংশন করতেছে কিনা। আপনি যদি সেই পণ্ডিত হন ভাই, আপনার জন্য বা বোন, পণ্ডিতেরা চাকরি পায় না, মার্ক মাই ওয়ার্ডস। আপনাকে একটু পিছিয়ে আসতে হবে, পিছিয়ে এসে না এই পরীক্ষাটা আমি পাস করতে চাই, আমার পাণ্ডিত্য নিয়ে কিছুই আসে যায় না, সেই ক্ষেত্রে কী করতে হবে? আমাকে একটু বসে ঠান্ডা মাথাকে প্রশ্নগুলো দেখতে হবে, প্রশ্ন কোথা থেকে প্রশ্ন হয়, কি প্রশ্নগুলো হয়, দেন এগুলো পড়তে হবে। সম্পূর্ণ প্রিপারেশন কারো পক্ষে নেওয়া সম্ভব না, জব প্রিপারেশনের কোনো শেষ নাই, মাথায় রাখেন। হ্যাঁ, বিসিএস পরীক্ষা এই কারণে কঠিন না যে টপিক ভয়াবহ কঠিন। আমি এই কথা প্রত্যেকটা লেকচারে প্রত্যেকটা লেসনে আমি একবার করে বলি এবং আবার বলবো, মানে হ্যাঁ আপনাকে বলছি, আপনার ব্রেনে এই কথাটা আমি ঢুকাইতে চাচ্ছি। বিসিএস পরীক্ষার টেকা কঠিন এই কারণে এখানে টপিকের ব্যাপকতা অনেক। সো এই টপিকগুলোকে আপনাকে কমিয়ে আনতে পারতে হবে নিজে থেকে,
তো ওই সক্ষমতা অর্জন করা শিখেন। ওকে, আসেন। আইন হচ্ছে কি রাষ্ট্রের নৈতিক অগ্রগতির দর্পণ। এই কথাটা কে বলেছেন? খুব গুরুত্বপূর্ণ একটা এটা উক্তি। এটা হচ্ছে উইলসন বলেছেন। হ্যাঁ, উনি হচ্ছে নৈতিকতা সুশাসনের অনেক বড় পণ্ডিত। তো পণ্ডিতদের কথা শুনেন, নিজের পণ্ডিত হওয়ার দরকার নাই। ওকে, উইলসন বলেছেন এটা, ম্যাকাইভার গেটেল ওনারা বলে নাই। তাহলে এখন আপনার কাজ কি? যে একটু স্মার্ট, পণ্ডিত না যে স্মার্ট, উনি কি করবেন? এই যে এখানে তো আরো 3টা আলাদা অপশন দেওয়া আছে। একটা নাম আছে ম্যাকাইভার, একটা আছে গার্নার, একটা আছে গেটেল। তাহলে এরা অবশ্যই নৈতিকতা সুশাসন, মোরাল এথিক্স, মোরালিটি এথিক্স, হ্যাঁ, গুড গভর্নেন্স, এগুলো নিয়ে হয়তো তারা কোনো কথা বলছে। তাহলে এদের কিছু গুরুত্বপূর্ণ উক্তি আপনি একটু দেখে ফেলবেন। এদের যদি কোনো বিখ্যাত বই থাকে, নামটা একটু দেখে ফেলার চেষ্টা করবেন, তাই না? এটা হচ্ছে স্মার্টনেস। ওকে, আচ্ছা, কোন দেশের নৈতিক মূল্যবোধ যদি উন্নত হয়, তাহলে কি উন্নত হয়? অবশ্যই কি, তার আইন ব্যবস্থা। এতক্ষণ ধরে আলোচনা করে পড়ছি, নৈতিক মূল্যবোধ কাদের উন্নত হবে? নাগরিকের নৈতিক মূল্যবোধ উন্নত মানেই হচ্ছে কি আইন ব্যবস্থা উন্নত, কারণ আইন প্রয়োগযোগ্য হবে। নীতিবোধের অভাব যখন থাকবে, তখন আইন কি হয় না? প্রয়োগযোগ্য হয় না। ঠিক আছে। রাষ্ট্রীয় কর্তৃপক্ষের স্বীকৃতি ও অনুমোদনকৃত নিয়ম কানুনকে কি বলা হয়? এটাকে আমরা বলি আইন। অনুমোদিত নিয়ম কানুন, যেটা আপনি মানতে বাধ্য, না মানলে শাস্তির বিধান আছে, ওইটাই হচ্ছে আইন। ওকে, মানুষের ভালো মন্দ, এটা খুব এভিডেন্ট ছিল। অনুমোদনকৃত নিয়ম কানুন, যেটা আপনি মানতে বাধ্য। একজন বৃদ্ধ মানুষকে রাস্তা পার করে দিতে হবে, এটা কোনো আইন না, এটা আপনি মানতে বাধ্য না। এটা যখন আপনি করতেছেন, তখন কি আপনার নৈতিক জ্ঞান, নীতিবোধের একটা বহিঃপ্রকাশ ঘটতেছে। ঠিক আছে। তো রীতিনীতি, প্রথা, মূল্যবোধ, এগুলা কোনোটা কিন্তু কি না, এগুলা কিন্তু অনুমোদনকৃত নিয়ম কানুন না। অনুমোদনকৃত মানে কি? যেগুলো রিটেন থাকে, এগুলো আপনি মানতে বাধ্য। তাহলে নিয়ম কানুন কোনটা? আইন হচ্ছে অনুমোদন করতে হয়, এবং এটা আপনি মানতে বাধ্য, না মানলে ওটার শাস্তি হতে পারে আপনার। ওকে, খুব ইজি। কিছু কিছু কনসেপ্ট বুঝতে পারলে খুব ইজি, কিছু কিছু কনসেপ্ট মুখস্থ করতে হবে, এখানে কোনো উপায় নাই। বুঝিয়া কিছু পারা যাবে, সব পারা যাবে না। আচ্ছা, মানুষের ভালো মন্দ, ন্যায় অন্যায়, সৎ অসৎ, উচিত অনুচিত, দেখেন প্রত্যেকটা কথা কিন্তু আমি একাধিকবার উচ্চারণ করেছি, মানে প্রত্যেকটা জায়গায় ডেফিনেশনে ভেবে বলা হয়। ইত্যাদির সাথে সম্পৃক্ত বিধিবিধানকেই কি বলা হয়? এটাকে আমরা বলি নৈতিকতা। ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, হ্যাঁ, সৎ অসৎ, এগুলো হচ্ছে কি আমাদের নৈতিকতা। মোরালিটি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? একটা ল্যাটিন শব্দ থেকে এসেছে, আমরা প্রথমেই পড়েছি, সেগমেন্ট 1-এ পড়েছি। মোরালিটি পড়েছি না? ল্যাটিন শব্দ। প্লেটো এবং অ্যারিস্টটলের সময়ে আইন সমূহ কিসের উপর প্রতিষ্ঠিত ছিল? খুব গুরুত্বপূর্ণ, নীতিশাস্ত্রের উপর। আমরা কি পড়েছিলাম? সক্রেটিস কি বলেছিল? সক্রেটিসের যে কথা ছিল যে জ্ঞানী ব্যক্তি, যার জ্ঞান আছে, সে কখনো অন্যায় করতে পারে না। যে অন্যায় করে তার জ্ঞান নাই, তাই না? তার মানে কি, তাদের কথা ছিল, তারা ভাবতো যে আইন সমূহ কিসের উপর? নীতিশাস্ত্রের উপর ভিত্তি করেই কিন্তু তখন আইনগুলো প্রণয়ন করা হতো, ন্যায় নীতির উপর ভিত্তি করে। গ্রামীণ ধারণা, এই ধারণাকে বলা হয় প্রথা বা কাস্টম। গ্রামীণ ধারণা অনুসারে মূল্যবোধ শিক্ষার সংযুক্তি কোনটির সাথে? মূল্যবোধের শিক্ষা কিসের সাথে সংশ্লিষ্ট? নৈতিকতার সাথে। এতক্ষণ ধরে আমরা পড়ছি। নৈতিকতা মূলত কিরূপ ব্যাপার? এই যে দেখেন, নৈতিকতা ব্যাপারটা কেমন? নৈতিকতা প্রথমত হচ্ছে মানসিক ব্যাপার, তারপর এটা প্রয়োগটা হয় কোথায়? মানুষ শেখা শুরু করে পরিবারে, প্রয়োগ হয় কোথায়? সমাজে। তাহলে দেখেন তো, নৈতিকতা মূলত কিরূপ ব্যাপার? যদি এখানে মানসিক থাকতো বা মানবিক থাকতো, হয়তো আমরা সেটা উত্তর দিতাম। তো অপশনের মধ্যে কি সেটা আছে? নাই। তাহলে রাজনৈতিক ব্যাপার কখনোই নৈতিকতা না, ধর্মীয় ব্যাপার কখনোই নৈতিকতা না, অর্থনৈতিক ব্যাপারে নৈতিকতার প্রয়োগ থাকে, কিন্তু অর্থনৈতিক ব্যাপার স্যাপার মানেই নৈতিকতা, এই কথাটা ভুল। নৈতিকতা প্রয়োগ কেমন ব্যাপার? এটা হচ্ছে একটা সামাজিক ব্যাপার। এইভাবে করে করে এলিমিনেট করতে হবে। আপনি ওই কোথায় এক জায়গা থেকে একটু খালি নিলাম, এখান থেকে একটু নিলাম, ওইভাবে পড়ে কিন্তু ভাই হবে না। মূল কনসেপ্টটা আপনাকে বুঝতে পারতে হবে। সমাজসেবামূলক কাজে নৈতিক বাধ্যবাধকতা আরোপ করে কে? দেখেন, সমাজসেবামূলক কাজে নৈতিক বাধ্যবাধকতা আরোপ করেছে ধর্ম। ধর্ম একটা চূড়ান্ত, কারণ ধর্মীয় অনুশাসন কিন্তু আপনি যদি আস্তিক যখন হন, আপনার একটা ধর্মের অনুশাসন মানতে হবে। তো প্রত্যেকটা ধর্মের কিছু সুনির্দিষ্ট কি থাকে? ধর্মীয় কিন্তু কি থাকে? কিছু আইন কিন্তু আমরা দেখে থাকি। তো সোফার আমরা যা যা বললাম, নৈতিকতার বেসিক কনসেপ্ট থেকে আমরা যে কনসেপ্টগুলো আলোচনা করলাম, বিগত বছরে বিসিএস-এর প্রশ্ন দেখলাম, আমরা মূল যে ভাবটা, সেই মূল ভাবটা নেওয়ার চেষ্টা করলাম, এবং আপকামিং এক্সামগুলোতে এখান থেকে কি টাইপের কোয়েশ্চেন পিক অ্যান্ড চুজ হতে পারে, পিক করতে পারে, সেগুলো সংক্রান্ত আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এগুলো যদি আপনি ব্রেনে নেন, তাহলে নৈতিকতা সংক্রান্ত, নৈতিকতার বেসিক কনসেপ্ট, সিলেবাসের প্রথম যে অংশটা আমাদের ছিল, সেই অংশটা সংক্রান্ত একটা ধারণা কিন্তু আপনি প্রপারলি পেয়ে গেলেন, এবং এখান থেকে একটা ভালো মার্কসও কিন্তু আপনি তুলতে পারবেন উইদাউট এনি ডাউট। এনে কোনো টেনশন নাই। ওকে, সো আমরা এই সেগমেন্টে এই পর্যন্তই রাখবো। আমাদের পরবর্তী সেগমেন্টে আমরা যেটা করবো, আমরা মূল্যবোধ নিয়ে বিস্তারিত আলাপ করবো। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট সেগমেন্টে।